প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পকথার ঝুলিতে হার্দিক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পড়ে শোনাব বিশ্ব সাহিত্যের বাছাই করা একটি ভৌতিক গল্প। গল্পটির নাম ৩ খুন। লিখেছেন সমরেন্দ্র কিশোর বসু। শুনতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন বন্ধুরা। শুনতে থাকুন আজকের গল্প। ঘটনাটি ঘটেছিল আমাদের পারিবারিক বেষ্টনীর মধ্যে, ফরিদপুর জেলার প্রসিদ্ধ পালং গ্রামে, 1928 খ্রিস্টাব্দের 14 এপ্রিল। আমার ছোট কাকা নগেন্দ্রভূষণ বসু হৃদয়ে ছিল উদার। অতিথিপরায়ণতার জন্য তিনি প্রসিদ্ধ ছিলেন। যে কোনো অবস্থায় কোনো পরিচিত মানুষ যদি তার বাড়িতে যেত, সমাদরের কোনো ত্রুটি ঘটত না। এজন্য প্রায় প্রত্যেক দিনই তার সংসারে অনেক লোকজনের সমাগম হতো। তিনি ছিলেন একজন প্রসিদ্ধ খেলোয়াড়ও। দেশি বিদেশি যাবতীয় খেলা থেকে শুরু করে দৌড় লাফ কোনো ক্ষেত্রেই তার কমতি ছিল না। কেউ তাকে হঠাৎ করে পরাজিত করতে পারত না। 40 বছরের কাছে যখন তার বয়স, তখনও তিনি অনায়াসে 5 ফুট দেয়াল 20 ফুট জমি লাফিয়ে যেতে পারতেন। খুব জনপ্রিয় ছিলেন তিনি। তার মৃত্যুর পর বহু শোক সভা, স্মৃতি রক্ষার ব্যবস্থা, গ্রাম্য গাথা এইসব হয়েছিল। এমনকি ভিখারিরাও সেই সব গাথা গিয়ে ভিক্ষা করত। সেখানে আমার ছোট কাকা, বড় কাকা সবারই পরিবার একসঙ্গে থাকত। পরে আমার এক পিসেমশাইয়ের বাড়ি নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি আমার কাকাদের আশ্রয়ে এসে থাকেন। তার নাম ছিল বিপিন বিহারী কর। তিনি কাকাদের বাড়িতেই ঘর করে স্থায়ীভাবে সংসার পেতেছিলেন। কিছুকাল পরে একসময় পিসেমশাই আসামের চাকরি হারিয়ে বাড়িতে এসে বসলেন। তখন তার পরিবারে তিনি ছাড়া পিসিমা আর তার 2 মেয়ে বর্তমান। এখানে এদের কথা কেন বলছি পরে বুঝবেন। যে কাকাদের কথা আমি বলছি তারা আমার বাবার আপন খুড়তুতো ভাই, আর পিসিমাও ছিলেন খুড়তুতো বোন। সে যাই হোক, পিসেমশাই চাকরি হারালেও আমাদের কাকারা তাকে সমাদরেই রেখেছিলেন। কেননা আমার বড় কাকা আর কাকিমারা যথেষ্ট অতিথি বৎসল এবং সভ্য ছিলেন। আমার বড় কাকা তখন ময়মনসিংহ শহরে মুক্তাগাছার জমিদার রাজা জগৎকিশোর আচার্য চৌধুরীর আটানি কাচারিতে কাজ করতেন। তার ওষুধপত্রের ব্যবসা ছিল, আর ছোট কাকারও ওষুধপত্রের ব্যবসা ছিল। নানা হাটে বাজারে তিনি অস্থায়ী দোকানদারি করতেন। বিভিন্ন মেলায়ও তিনি দোকান খুলতেন। 1928 শব্দের 15 এপ্রিল ছিল বাংলার পয়লা বৈশাখ। সাধারণত বাঙালিরা এই দিনটাকে শুভ বলে মনে করে। এই দিনে পূর্ববঙ্গের বহু জায়গায় চৈত্র সংক্রান্তির উপলক্ষে মেলা বসে। এই মেলাগুলো গলুইয়া মেলা নামে খ্যাত। ওই তারিখে ছোট কাকা খুব ভোরবেলায় মালপত্র মেলায় পাঠিয়ে দেবার পর দেখলেন আমার পিসেমশাই তার তক্তাপোষের ওপর গুম হয়ে বসে কি যেন ভাবছেন। কাকা মনে করলেন পয়সা কড়ির অভাবে বোধহয় বাচ্চা কাচ্চাদের পার্বণীর আবদার রক্ষা করতে পারেননি তিনি, তাই তার মন খারাপ হয়ে গেছে। কাজেই কাকা তার মনকে চাঙ্গা করার জন্য হেসে বললেন, কি কর্মশাই, আজকের দিনেও এমনিভাবে থাকতে হয় মুখ ঝুলিয়ে? ছেলেপিলেদের এইসব পয়সা কড়ি দিন, তাদের নিয়ে গলুইয়ায় যান, দেখুন দেখি কে কি কিনতে চায় বা পছন্দ করে। এই বলে তিনি সেই ঘরের দাওয়ায় বসে উবু হয়ে কাকে কত দিতে হবে সেই পয়সা গুনে গুনে ভাগ করতে লাগলেন। এই সময় ছোট কাকাবাবু যেখানে বসেছিলেন সেখান থেকে পিসেমশাইয়ের তক্তাপোষের দূরত্ব 4-5 হাতের বেশি ছিল না। মাঝখানে ছিল দরজা, আর সেই দরজাটা খোলাই ছিল। হঠাৎ আমার পিসেমশাইয়ের মাথায় কি হলো কে জানে,
পাশ থেকে বাটনা বাটার ভারী নোড়াটা তুলে নিয়ে কাকাবাবুর সম্পূর্ণ অলক্ষ্যে তার ঠিক ঘাড়ের ওপর এক সাংঘাতিক আর মারাত্মক আঘাত করলেন আমার পিসেমশাই। আর তার অনিবার্য পরিণামে কাকাবাবু নিঃশব্দে লুটিয়ে পড়লেন মাটিতে। কাকাবাবুর মা অর্থাৎ আমার ছোট ঠাকুমা তখন উঠোনেই দাঁড়িয়েছিলেন। ব্যাপারটা তিনি স্পষ্ট দেখতে পেলেন, কিন্তু প্রথমটা তিনি কিছু বুঝতে পারেননি। কিন্তু পরক্ষণেই পিসেমশাইকে একখানা দা দিয়ে সংজ্ঞাহীন কাকাবাবুর মাথায় উপর্যুপরি আঘাত করতে দেখে তিনি চিৎকার করে উঠলেন, এ কি সাংঘাতিক দৃশ্য! তার কাছেই কাকাবাবুর মেঝো ছেলে বছর 6 শান্তি বসে খেলা করছিল। সেও চিৎকার করে উঠল। মুহূর্তে পিসেমশাইয়ের দৃষ্টি গেল শান্তির দিকে। সঙ্গে সঙ্গে এক লাফে দাওয়া থেকে উঠোনে পড়ে তিনি সেই দা দিয়ে শান্তির মাথায়ও একটা আঘাত করলেন, যার ফলে দায়ের ডগাটা শান্তির মাথার মধ্যে ঢুকে গেল। তবুও প্রাণের ভয়ে আর্তনাদ করতে করতে এই অবস্থায় শান্তি সদর উঠোন থেকে অন্দরের উঠোনের দিকে ছুটে গেল। সেই সময় ছোট কাকিমা রান্নাঘরে তার ছোট ছেলে 4 বছরের নিরঞ্জনের জন্য খাবার ব্যবস্থা করছিলেন। নিরঞ্জন কিছুদিন পূর্বে অসুখে খুব ভুগেছিল। সেই দিনই তাকে ভাতপথ্য দেবার কথা ছিল। কাকিমা সেই জন্য সেদিনকে সমস্ত কাজ ফেলে ভোরবেলাতেই তার জন্য ভাত রাঁধছিলেন যে নিরঞ্জনকে খেতে দেবেন। যাই হোক, ছোট কাকিমা ব্যাপার কি দেখবার জন্য নিরঞ্জনকে কোলে নিয়েই রান্নাঘর থেকে বেরিয়ে এলেন। আর বেরিয়ে দেখলেন শান্তির মাথা, কপাল আর গাল বেয়ে ফিনকি দিয়ে রক্ত নেমে আসছে, আর মাথার একটা জায়গা থেকে খানিকটা সাদা মগজ বেরিয়ে পড়েছে। আর তার প্রায় পেছন পেছন রক্তাক্ত দা হাতে রুদ্রমূর্তিতে পিসেমশাই ছুটে এসেছেন। একান্ত অসহায়ের মতো শান্তি তখন কাকিমাকে জড়িয়ে ধরল। কাকিমাও এ কি হলো বলতে বলতে ডান হাতে শান্তিকে জড়িয়ে ধরলেন। ঠিক সেই মুহূর্তে পিসেমশাই রুগ্ন নিরঞ্জনকে হ্যাঁচড়া টানে ছিনিয়ে নিলেন আর অনেকটা শূন্যে ঝুলিয়ে ধরে তার ঘাড়ে আর একটা দায়ের কোপ মেরে তাকে ছুঁড়ে দূরে ফেলে দিলেন। এই অঘটন মুহূর্তের জন্য শান্তির দিক থেকে কাকিমার মন স্খলিত হয়ে গিয়েছিল নিরঞ্জনের ওপর। কাকিমা 2 হাতে শান্তিকে জড়িয়ে ধরলেন বটে, কিন্তু একজন ক্ষিপ্ত উন্মত্ত পুরুষের কাছে তার সেই চেষ্টা অতি অকিঞ্চিৎকর ছিল। তার 2 হাতের বেষ্টনী থেকে এক হ্যাঁচকা টানে শান্তিকে সরিয়ে নিয়ে পিসেমশাই তার ঘাড়ে আবার দায়ের আঘাত ঢাললেন। শান্তি সেখানেই লুটিয়ে পড়ল। কিন্তু ঘটনার সমাপ্তি কিন্তু এখানেই ঘটল না। পিসেমশাই ছোট কাকার বড় ছেলে রনেনকে খুঁজতে লাগলেন আর চেঁচিয়ে চেঁচিয়ে বলতে লাগলেন ছোট কাকার নাম ধরে যে ওর বংশে বাতি দিতে কাউকে রাখবো না। সৌভাগ্যক্রমে রনেন সেই সময় বাড়ি ছিল না। ডাক্তারের বাড়ি গিয়েছিল ছোট ভাইকে খবর দেওয়ার জন্য। তাছাড়া পিসেমশাই তাকে 2-1 মুহূর্তের বেশিও কিন্তু খোঁজেননি। রণেন্দ্র বিজয়কে না পেয়ে পিসেমশাই ফের কাকাকেই আক্রমণ করলেন। বলা বাহুল্য, ছোট কাকাবাবু তখন অচৈতন্য অবস্থায়, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে ছটপট করছিলেন, আর তার ক্ষতস্থানগুলো দিয়ে ভলকে ভলকে রক্ত বেরিয়ে দাওয়া ভাসিয়ে উঠোনে পড়ছিল। ইতিমধ্যে ঠাকুরমা ও কাকিমার আর্তচিৎকারে উত্তরের ঘর থেকে বড় কাকিমা আর তার মেয়ে সুমতি বেরিয়ে আসে। অন্দরের পুকুরঘাট থেকে পিসিমাও এসে পড়েন। ছোট ছেলেপিলেরা ভয়ে ভয়ে দূরে সরে গিয়েছিল। প্রকৃতপক্ষে সমর্থ বা বয়স্ক পুরুষ সেই সময় বিশেষ কেউ বাড়িতে ছিল না। অনেকেই মালপত্র নিয়ে গলুইয়াতে গিয়েছিল। আগেই বলেছি, পয়লা বৈশাখের মেলাকে ওখানে গলুইয়া বলা হয়। একটি যুবক ছেলে এগিয়ে এসেছিল বটে, কিন্তু তার দিকে পিসেমশাই দাঁ তুলে ছুটে গেলেন। সে পালাতে বাধ্য হল। পিসিমা প্রথমটা হতচকিত হলেও পর মুহূর্তে যে কোনো ঝক্কি নিয়েই প্রাণপণ চেষ্টায় পিসেমশাইয়ের হাত থেকে দাঁটাকে কেড়ে নিলেন। এবং মাত্র 14 বছরের মেয়ে হলেও সুমতি সেই পরিত্যক্ত নোড়াটা পিসেমশাইয়ের পিঠে ছুঁড়ে মেরেছিল।
পিসিমার চেষ্টায় পিসেমশাই শেষ পর্যন্ত বাগ মানলেন আর একসময় গুম হয়ে বসে পড়লেন। ঘটনা বীভৎস, কিন্তু ঘটতে বেশি সময় লাগেনি। মাত্র 5 মিনিটের কম সময়ের মধ্যে 3 জনকে খুন করলেন পিসেমশাই। এই দুর্ঘটনার ফলে শান্তি ও নিরঞ্জন তক্ষুনি মারা গেল, আর ছোট কাকা অজ্ঞান অবস্থায় তৃতীয় দিনে অর্থাৎ 16 এপ্রিল মাদারীপুর সদর হাসপাতালে মারা গেলেন। ঘটনার অব্যবহিত পরেই দেখতে দেখতে চারদিক থেকে বহু শত লোক এসে বাড়ি ছেয়ে ফেলল। থানা মাত্র 5-6 মিনিটের পথ, পুলিশও এসে পড়ল তক্ষুনি। হাজার কণ্ঠে একই প্রশ্ন বারবার উচ্চারিত হতে লাগলো, এ কি ব্যাপার? নগেনবাবু কি বলেছিলেন, কি করেছিলেন? বাচ্চারাই বা কি করেছিল যে তাদের খুন হতে হলো? কিন্তু এইসব প্রশ্নের সদুত্তর কোনো দিনই পাওয়া গেল না। সেই সময় বাংলাদেশের অধিকাংশ পত্রপত্রিকায় কিন্তু এই ঘটনার সংক্ষিপ্ত বিবরণ বেরিয়েছিল। জনসাধারণের মধ্যে ওই খুনের কারণ জানার জন্য প্রবল ঔৎসুক্য জেগেছিল। পুলিশি তদন্তের তো কথাই ছিল না, তারাও অনেক চেষ্টা করেছিল। অনেকে বলল ভেতরে ভেতরে হয়তো নগেনবাবুর সঙ্গে কোনো কারণে বিপিনবাবুর মনোমালিন্য বা শত্রুতা ছিল, তাই তিনি এইভাবে কড়াই গণ্ডায় হাসিল করলেন। অথবা নারী ঘটিত কোনো ব্যাপার কি? এ প্রশ্নের কোনো জবাব ছিল না। পরিচিত আত্মীয় অনাত্মীয়র মধ্যে এমন কোনো ব্যক্তি ছিলেন না যিনি এ বিষয়ে কিছুমাত্র আলোকপাত করতে পারেন। নিশ্চিতভাবে ঘটনাটা কোর্টে উঠত। সন্দেহ পুলিশের মনে জেগেছিল, জাগাই স্বাভাবিক। আসামে চাকরি যাবার পরে পিসেমশাই হঠাৎ বাড়ি আসেননি। কোনো এক জোচ্চরের পাল্লায় পড়ে তার কিছু টাকা কড়ি সেখানে মারা যাবার পরে তা উদ্ধারের জন্য তিনি অস্থির চিত্তে ছুটোছুটি করছিলেন। শেষে ছোট কাকার পুনঃ পুনঃ চিঠিতে তিনি বাড়িতে এসেও দিনরাত চুপচাপ বসেই থাকতেন। তার এই ভাগ্য বিপর্যয়ে কাকারা আন্তরিকভাবে তাকে বল ভরসা দিলেও তার মন আর পূর্বের মতো চাঙ্গা হয়ে ওঠেনি। কিন্তু দুর্ঘটনার পূর্বে পিসেমশাইয়ের মস্তিষ্ক বিকৃতির বিষয়ে কোনো নজির দেখা যায়নি। দুর্ঘটনার কয়েক ঘন্টা পর তিনি নিজেই শোকে মুহ্যমান হয়ে বলেছিলেন, এ কি করে ফেললাম আমি, এ কি করে ফেললাম আমি, কি করলাম? আমার তো ফাঁসি হয় উচিত, ফাঁসি দিয়ে দিন আমাকে। আত্মীয় পরিজনরা যখন দেখলেন ঘটনার পেছনে কোনো রকম পূর্ব অভিসন্ধি বা ষড়যন্ত্র নেই, বুদ্ধির অগম্য একটা বিষয়, তখন একমাত্র ছোট কাকিমা ছাড়া সকলেই পিসেমশাইয়ের মুক্তির জন্য সচেষ্ট হলেন। তারা পিসেমশাইকে পাগল প্রমাণের জন্য চেষ্টা করতে লাগলেন, আর ছোট কাকিমাকে নিরপেক্ষ সাক্ষ্যদানে রাজি করানোর চেষ্টা করতে লাগলেন। কিন্তু ছোট কাকিমার তখন সাংঘাতিক অবস্থা, এত বড় শোক কি ভোলা যায়? যাই হোক, অনেক রাজনৈতিক ধর্মনৈতিক বহু বই পড়িয়ে কাকিমার মনকে অনেকটা শান্ত করা হলো। রনেনদা এখনো পর্যন্ত কলকাতাতেই আছেন। অবশ্য আমরা এখন বিচ্ছিন্ন। যাই হোক, অবশেষে পিসেমশাইয়ের মস্তিষ্ক বিকৃতির কারণে ফাঁসি থেকে রেহাই পেলেও তাকে রাঁচির পাগলাগারদে পাঠানো হয়েছিল। অবশ্য মামলা চলার সময় লোকের পরামর্শ অনুসারে পিসেমশাইও আদালত কক্ষে উপস্থিত হয়ে পাগলামির ভান করতেন। সেই কারণে তার ওপর ছোট কাকিমার যথেষ্ট রাগ আর আক্রোশ ছিল। পিসেমশাইকে কয়েক বছর উন্মাদ আশ্রমে থাকতে হয়েছিল। সেই সময় তিনি আমার আর এক পিসিমার মারফত লুকিয়ে তার স্ত্রীর কাছে, অর্থাৎ আমার পিসিমার কাছে চিঠিপত্র লিখতেন। তার ধারণা জন্মে গিয়েছিল এই জীবনে তার আর মুক্তি হবে না, এই পাগলাগারদের মধ্যেই তার মৃত্যু হবে। কিন্তু দীর্ঘদিনের মধ্যে কর্তৃপক্ষ যখন তার মধ্যে পাগলামির কোনো লক্ষণ দেখতে পেল না, তখন তাকে মুক্তি দেওয়া স্থির করল। মুক্তির দিনে কর্তৃপক্ষ পিসেমশাইকে সেই কথা জানিয়ে বাইরে আসতে বলল। তখন বিস্ময় বিমূঢ়ের মতো তার মুখ দিয়ে বেরোলো, হ্যাঁ, আমি মুক্ত। পরক্ষণেই তিনি আরো অভিভূত হয়ে বললেন, আমার শরীর কেমন করছে, আমাকে ধরুন, আমাকে ধরুন।
এ কথা বলতে বলতেই তিনি মাটিতে বসে পড়লেন, আর সঙ্গে সঙ্গে দেহের বহির্দ্বার পথে তার রক্তস্রাব শুরু হলো। এই ঘটনাটা এমনভাবে ঘটল যে কোনো চিকিৎসক আসার আগেই তার মৃত্যু ঘটল। ছোট কাকার ও তার ছেলে দুটির খুনের পর যারা বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলেন এ কি ব্যাপার, পিসেমশাইয়ের মৃত্যুর কথা শুনে তারাও আবার অবাক হয়ে প্রশ্ন করলেন, এ কি ব্যাপার। যতদিন পিসেমশাই পাগলাগারদে ছিলেন ততদিন পিসিমা হাতে এক গাছার নোয়া এবং চুলপাড়ের ধুতি ছাড়া অন্য সকল বিষয়ে বিধবার মতো থাকতেন। পিসেমশাইয়ের মৃত্যুর খবর শুনে তিনি ভেঙে পড়লেন এবং অতি অল্প দিনের মধ্যে তিনিও মারা যান। অদ্ভুত ঘটনা না?